গাইস, বাইক গাড়ি এখন কিন্তু খুবই এসেনশিয়াল একটা জিনিস। আপনি যদি একটা চাকরি করতে যান, বিভিন্ন চাকরিতে কিন্তু অলরেডি একটা ক্রাইটেরিয়াতে থাকবেই যে আপনার একটা বাইক থাকতে হবে। সো যার জন্য কিন্তু অনেকে কিন্তু বাইক কিনতে চায়, কিন্তু হয়তোবা তাদের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন যার জন্য নতুন বাইক কিনতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট চলে যান একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে, অথবা অনেকের কাছে টাকা থাকতেও কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক কেনা পছন্দ করে। সো যার জন্য কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক কেনে, যাতে করে পরবর্তী সময় বিক্রির সময় তার লস অনেক কম হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব যে অ্যাকচুয়ালি আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইক বা সেকেন্ড হ্যান্ড কার যদি কিনতে যান, তো সেক্ষেত্রে আপনাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে। তার কারণ অ্যাজ এ ওনার আমি কিন্তু এই বিষয়গুলো জানি যে একটা বাইক বা একটা কার যদি আপনি কিনতে যান, সেক্ষেত্রে কোন জিনিসগুলো আপনি দেখে নিলে আপনি ঠকবেন না। সো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে কিন্তু আপনিও সবকিছু জানতে পারবেন। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। দেখুন, প্রথমেই আপনাকে বাইক কেনার জন্য একটা জিনিস সেট করতে হবে, সেটা হচ্ছে আপনার পারপাস, অর্থাৎ কোন কাজে আপনি বাইকটাকে ব্যবহার করবেন। যদি আপনার এমন পারপাস হয় যেটা হয়তো আপনি কাজের জন্য কিনছেন, আপনি কোনো ডেলিভারির কাজ করবেন বা আপনি এমন কোনো কাজ করবেন যার জন্য আপনাকে প্রচুর বাইক রান করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু এমন একটা বাইক আপনাকে নিতে হবে যেটা কিন্তু আপনার জন্য স্যুট করবে। অর্থাৎ এমন একটা বাইক যেটা হয়তো দ্রুত অনেক চালালেও কোনো অসুবিধা হবে না, প্লাস তার সাথে মাইলেজ দেবে, তাহলে কিন্তু আপনার পকেটে টান পড়বে না, প্লাস তার পাশাপাশি কিন্তু আপনি অনেকক্ষণ চালাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। বাট সেই জায়গায় আপনি যদি একটা নিনজা কিনে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কাজগুলো করতে পারবেন না। অর্থাৎ হয়তো আপনি ডেলিভারির কাজ করবেন, সেক্ষেত্রে একটা নিনজার পেছনে আপনি এত বড় ব্যাগ নিয়ে যেতে পারবেন না, ঠিক না? কারণ নিনজার পেছনে ক্যারিয়ারই নেই। সো এমন একটা বাইক নিতে হবে যেটার আপনি মানে সেই কাজটা করতে পারবেন যে কাজের জন্য নিচ্ছেন। সো অবশ্যই কিন্তু পারপাসটা দেখে নেবেন যে আপনি কোন পারপাসে বাইকটা নিচ্ছেন এবং সেই হিসাবে কিন্তু বাইক চুজ করবেন। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে আরো একটা রিসার্চ করতে হবে, যেটা হচ্ছে প্রাইসের উপরে। কারণ আপনি কিন্তু ডিফারেন্ট প্রাইসের কিন্তু বাইক পেয়ে যাবেন। অর্থাৎ একই বাইক হয়তো আপনি একটা FZ25 নেবেন বা একটা জিক্সার নেবেন, সেই বাইকটার কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কিন্তু প্রাইস আপনি পাবেন। হয়তোবা আপনার এলাকার ডিলার সেটা দিচ্ছে হয়তো 60,000 টাকায়, কিছুটা দূরে গিয়ে আপনি হয়তো সেই বাইকটা 58,000 টাকাতেও পেয়ে যাবেন। সো অবশ্যই কিন্তু আপনার নিজস্ব রিসার্চটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে একটা বাইক পারচেস করার জন্য। কারণ যেহেতু আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক পারচেস করছেন, সো একই কন্ডিশনের বাইক যদি আপনি 2-4 হাজার টাকা কমে পান, সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি বেনিফিট। আবার এমন করবেন না যে আপনার বাড়ি হয়তো এখানে, আপনি হয়তো 500 কিলোমিটার দূরে একটা বাইক কিনছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে যাতায়াতের খরচ সেটাও কিন্তু মানে ইনক্লুড হয়ে যাবে। মানে 500 কিলোমিটার দূর থেকে আনতেও হবে, ঠিক আছে? সো সেখানে একটা তেল খরচ রয়েছে, প্লাস আরটিও আলাদা হলে কিন্তু একটু বেশি টাকা খরচটা হয়, কিছুটা বেশি, মানে নাম ট্রান্সফার করতে বা হাবিজাবি কাগজগুলো চেঞ্জ করতে। ওকে, আপনি হয়তো বাইকটা মানে পারপাস খুঁজে পেয়েছেন, আপনি একটা বাইক চুজ করেছেন, আপনি একটা ডিলারের কাছে গিয়ে বা যে কোনো একটা মানুষের কাছে যে হয়তো সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করছে তার কাছে গেছেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইকটা কিন্তু খুব ভালো করে ইন্সপেক্ট করতে হবে যে বাইকটার কোনো ডিস্টার্ব আছে কিনা, কোথাও ড্যামেজ আছে কিনা, অ্যাক্সিডেন্টাল কিনা, কোনো জায়গায় জ্বালাই দেওয়া আছে কিনা, বা ইঞ্জিনটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। সেটা আপনি যদি না পারেন, আপনার যদি কোনো বাইকার বন্ধু থাকে যে হয়তো এই জিনিসগুলো ভালো বোঝে, তাকে নিয়ে যেতে পারেন। প্লাস আপনার যদি কোনো ভালো মেকানিক থাকে চেনা, তাকে নিয়ে যেতে পারেন। বাইকটা ভালো করে চালিয়ে দেখবেন, ইঞ্জিনটা ভালো করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, এক্সস্টটা ভালো করে দেখবেন ঠিকঠাক আছে কিনা, হ্যান্ডেলটা দেখবেন ঠিকঠাক ভাবে আছে কিনা। সো সমস্ত জায়গায় কিন্তু আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে বাইকটা অ্যাকচুয়ালি নেয়ার উপযুক্ত কিনা। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা নেয়ার উপযুক্ত এবং প্রাইসের সাথে জাস্টিফাই করছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আরামসে নিতে পারবেন। এছাড়াও ভালো করে দেখবেন যে বাইকটা কত কিলোমিটার চলেছে, ঠিক আছে? বাইক যদি প্রচুর চলা হয়ে থাকে, সেক্ষেত্রে সেটাকে না নেওয়াই ভালো বা অ্যাভয়েড করাই ভালো। বাট আপনার বাজেট যদি কম থাকে, একদমই কম থাকে, সেক্ষেত্রে একটু বেশি চলা বাইকেও কিন্তু আপনি যেতে পারেন, যদি সেটা ঠিকঠাকভাবে রানিং কন্ডিশনে থাকে, তার যদি কোনো প্রবলেম না থাকে। অনেক বাইক আছে যেগুলো কিন্তু অনেক বেশি কিলোমিটার চলে, প্রায় 1 লাখ কিলোমিটার চলে যায়, তারপরেও কিন্তু সেই বাইকের এমন কিছু হয় না। তার কারণ তার যে প্রিভিয়াস ওনার, সে কিন্তু অনেক ভালোভাবে মেনটেন করেছিল বাইকটাকে এবং ভালোভাবে সে চেক দিয়ে রেখেছে, যার জন্য কিন্তু এখনো বাইকটাতে কিছু হয়নি। এরকম সিস্টেমে কিন্তু আছে বা এরকম বাইকও কিন্তু আমার দেখা রয়েছে। ইভেন যদি আমার বাইকটাই যদি আপনি দেখেন, আমি যে বাইকটা চালাই, আমার মানে যে ব্লগ চ্যানেল আছে, ব্লগ চ্যানেল দেখলে আপনি দেখতে পাবেন। সো আমি যে বাইকটা চালাই, সেই বাইকটা কিন্তু অলরেডি 40,000 কিলোমিটার চলেছে। তারপরেও কিন্তু আমি যদি বাইকটা একবার ওয়াশ করে যদি একবার ওপর দিয়ে যদি পলিশ করে দিই, আপনি দেখে বুঝতেই পারবেন না যে এই বাইকটা অ্যাকচুয়ালি 40,000 কিলোমিটার চলেছে। সো এরকমও কিন্তু ওনার হয়। সো ওনার যদি ভালো হয়, সেক্ষেত্রে অনেক বেশি চলা বাইকও কিন্তু অনেক অনেক ভালো থাকে। সো সেটাও একবার দেখে নেবে। আবার দেখা যায় যে কিছু বাইক হয়তো 10,000 কিলোমিটার চলেছে, তার মধ্যে ইঞ্জিন একবার খোলা হয়ে গেছে। সো সেরকম মানে ওনার রয়েছে। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো একটা বাইক কেনার আগে সেটা যে
20,000 চলেছে বলে ওটা খারাপ, 10,000 চলেছে বলে ওটা ভালো, এটা মানে ফট করে আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সেটা ভালো করে ইন্সপেক্ট করছেন। ওয়েল, তার পরের কাজটা করবেন সেটা হচ্ছে টেস্ট রাইড। এই যে এত জিনিস আমি বললাম এগুলো চেক করবেন, চেক করার পরে একবার টেস্ট রাইড নিয়ে দেখবেন অ্যাকচুয়ালি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে ইঞ্জিন ভালো আছে কিনা এগুলো কি করে বুঝবেন, বা বাইকটা মানে ঠিকঠাক রানিং এ রয়েছে কিনা, সবকিছু দেখার জন্য কিন্তু আপনি যদি টেস্ট রাইড নেন তাহলে কিন্তু আপনি অনেকটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে বাইকটা অ্যাকচুয়ালি ঠিকঠাক ভাবে চলছে কিনা, ঠিক না? সো একদম ওকে কন্ডিশন আছে কিনা সেটা কিন্তু একমাত্র চালিয়েই বুঝতে পারবেন, এবং সেটা কিন্তু কিছুক্ষণ চালিয়ে বুঝতে পারবেন। এটা কিন্তু এমন না যে জাস্ট একটা রাউন্ডে চলে আসলেন, তাহলে কিন্তু ফট করে হয়তো বুঝতে নাও পারেন। এমন কিছু বাইক আছে সেটা হয়তো 5 মিনিট পরে ঝামেলা করে, বা ইঞ্জিন একটুখানি গরম হলে তারপরে কিন্তু ঝামেলা করে। সো এরকম একটুখানি দেখে নেবেন 4-5 মিনিট 10 মিনিট, দরকার পড়লে যে ওনার রয়েছে তাকে বলবেন আমি আপনাকে 1 লিটার তেল ভরে দিচ্ছি দরকার পড়লে, দেন তারপরে আমি একটু চালিয়ে দেখি, ঠিক আছে? 20 কিলোমিটার 15 কিলোমিটার বা 25 কিলোমিটার একটু চালিয়ে দেখি, দরকার পড়লে ওনারকে পেছনে বসিয়ে একটু চালিয়ে টালিয়ে আসলেন একটু, দেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে বাইকের সাথে। তারপরের যে কাজটা করবেন সেটা হচ্ছে আরসিটা নেবেন ওনারের কাছ থেকে। আরসিটা নিয়ে সেই আরসিতে নামটা দেখবেন যে ওনারের নামে আছে কিনা, এবং তার পাশাপাশি এই যে আপনার বাইকের চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনি একবার আরসির সাথে মিলিয়ে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, পলিউশন সার্টিফিকেট ঠিকঠাক আছে কিনা, তার পাশাপাশি ফিটনেস সার্টিফিকেট ঠিকঠাক আছে কিনা, সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু সেই বাইকটা পারচেস করবেন। তার কারণ হচ্ছে সবকিছু যদি ঠিকঠাক না থাকে, আপনি যদি দেখেন আরসি নাম্বার এবং আপনার যে কাগজে যে নাম্বার রয়েছে সেটা যদি আলাদা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাতে নাম ট্রান্সফার করতে গেলে বা আরটিও ট্রান্সফার করতে গেলে কিন্তু হবে না, বা প্রচুর ঝামেলা হবে, ঠিক আছে? বা হবেই না বলতে গেলে যদি আলাদা আলাদা থাকে, কারণ কাগজে এক এবং আপনার বাইকের চ্যাসিস নাম্বার এক যদি আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ অ্যাকচুয়ালি হয় না। ইভেন আপনি যদি ইন্স্যুরেন্স করতে যান সেক্ষেত্রেও কিন্তু দেখবেন যে এই কাজগুলো কিন্তু হবে না। ইন্স্যুরেন্স যে মানে আপনি যে কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্স করবেন সে দেখবেন যে বাইকের চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার সেগুলো কিন্তু দেখেই নেয় এবং ছবি তুলেও নেয়, ঠিক আছে? সো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। এছাড়াও আপনি সার্ভিস রেকর্ডও চেক করতে পারেন। আপনি সার্ভিস রেকর্ড কিন্তু সার্ভিসিং সেন্টারে গেলে দেখতে পাবেন, এবং সেখানে তারা আপনাকে বলে দেবে যে এই বাইকটা টাইম টু টাইম সার্ভিস হয়েছে কিনা, এবং টাইম টু টাইম সার্ভিস হলে কিন্তু তার রেকর্ডটা ওদের কাছে থেকে যায়, এবং আপনি যে কোম্পানির কাছ থেকে কিনছেন তাদের যে সার্ভিস সেন্টার রয়েছে সেখানে গেলে কিন্তু আপনি অনলাইনে সেটা দেখতে পারবেন। সো এই কিছু কিছু বিষয় এগুলো আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি একটা পুরনো বাইক কিনতে চান। কারের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস মাথায় রাখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যেগুলো বললাম এগুলো ভালোভাবে খুঁটিয়ে দেখবেন। দরকার পড়লে একটা আপনার বিশ্বস্ত যে মেকানিক তাকে সাথে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আরো অনেক বেটার অপশন। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।